ডিসক্লেমার, এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর সত্যতা যাচাই করিনি। দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবে উপভোগ করুন। বেশ, চলো বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আজকের এই গভীর আলোচনায় আমাদের হাতে এমন একটা সোর্স মেটেরিয়াল আছে যা প্রথম দেখায় নিশ্চয়ই একটা গা ছমছমে স্থানীয় লোককথা বলে মনে হতে পারে। হ্যাঁ, উত্তরবঙ্গের ওই কুয়াশাগঞ্জ নামের অজানা পাহাড়ি গ্রামটার গল্প, তাই তো? একদম তাই। আর সেখানকার একটা বহু পুরনো অভিশপ্ত ডাকবাংলোর গল্প। কিন্তু আমাদের আজকের লক্ষ্য শুধু এই ভূতের গল্প বলা নয়। আমরা মূলত বিশ্লেষণ করতে চলেছি কিভাবে ৫ জন বন্ধুর একটা সাধারণ ট্রেকিং ট্রিপ, মানে ধাপে ধাপে একটা ভয়ঙ্কর মানসিক আর অতি প্রাকৃত বিভীষিকায় পরিণত হলো। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো মানুষের স্বভাব। মানে অদম্য কৌতূহলের বশবর্তী হয়ে মানুষ কিভাবে চোখের সামনের স্পষ্ট বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগগুলোকে একদম এড়িয়ে যায়। এটা তারই একটা নিখুঁত কেস স্টাডি। হ্যাঁ, মানুষ কেন জেনে বুঝে সমস্ত যৌক্তিক সতর্কতা উপেক্ষা করে একটা অদৃশ্য সীমানা পার হতে চায়, সেটা সত্যি ভাবায়। শুরুতেই সেই মনস্তাত্ত্বিক জায়গাটা বেশ পরিষ্কার হয়ে যায় যখন আমরা এই ৫ বন্ধুর যাত্রার প্রেক্ষাপটটা দেখি। সোর্সে যেমন বলা হয়েছে, আকাশ নামে ছেলেটা ছিল দলের লিডার। ঠিক, আকাশ, সুমিত, রোহিত, বিক্রম আর সায়ন। আকাশ হলো চরম অ্যাডভেঞ্চার পাগল। শিলিগুড়ি থেকে জিপ ভাড়া করে তারা যখন কুয়াশাগঞ্জের নিচের দিকে পৌঁছায় তখন বিকেল ৪টে বাজে। চারপাশটা তখন পাইন আর দেবদারু গাছের ঘন জঙ্গলে ঘেরা। আর ঠিক সেই সময়েই জিপ ড্রাইভার কালু সিং অত্যন্ত স্পষ্ট ভাষায় তাদের একটা সতর্কবাণী দেয়। তার কথাটা ছিল এমন: সাব, রাতের বেলা ওই ওপরের পুরনো ডাকবাংলোয় যাবেন না। ওটা এখন সরকারের নয়, ওটা এখন তাদের জায়গা। এই যে তাদের জায়গা কথাটা, এটা কিন্তু ড্রাইভার খুব ভেবেচিন্তেই বলেছিল। মনস্তত্ত্বের ভাষায় দেখলে শব্দগুলোর মাধ্যমে সেখানে একটা অদৃশ্য বাউন্ডারি তৈরি হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, এই এত স্পষ্ট একটা সাবধান বাণীকে তারা স্রেফ হেসে উড়িয়ে দেয়। কারণ তরুণ বয়সে মানুষের মধ্যে একটা ধারণা কাজ করে যে বিপদ বা দুর্ঘটনা অন্য মানুষের সাথে ঘটে, তাদের নিজেদের কোনো ক্ষতি হতে পারে না। একে ইনভিনসিবিলিটি কমপ্লেক্স বলা যেতে পারে। একদম। এই অতি আত্মবিশ্বাস থেকেই তারা স্থানীয় মানুষের লোক জ্ঞানকে তাচ্ছিল্য করে। শহুরি পরিবেশে বেড়ে ওঠা মানুষ যখন কোনো প্রত্যন্ত অঞ্চলে যায়, মানে তারা প্রায়ই স্থানীয়দের অভিজ্ঞতাকে স্রেফ কুসংস্কার বলে বাতিল করে দেয়। তাছাড়া মানুষের স্বভাবই হলো নিষিদ্ধ জিনিসের প্রতি রিঅ্যাক্ট্যান্স দেখানো। কাউকে বারণ করা মানেই তার মনে হয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। ওই অদৃশ্য বেড়াটা ভাঙার জন্যই আকাশ এবং তার দল এটাকে বিপদ হিসেবে না দেখে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। সেই চ্যালেঞ্জ নিয়ে তারা কিন্তু চড়াই ভাঙতে শুরু করে। সূর্য ডোবার ঠিক মুখে মুখে তারা যখন ব্রিটিশ আমলের সেই কাঠের ডাকবাংলোটার সামনে পৌঁছয়, সোর্সে চারপাশের পরিবেশের বর্ণনা খুব চমৎকারভাবে দেওয়া হয়েছে। হ্যাঁ, কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালে পাশের বন্ধুকেও স্পষ্ট দেখা যাচ্ছে না। আর বাংলোটা পুরো কাঠের তৈরি। প্রতিটা পদক্ষেপে শুকনো কাঠের খটখটে আওয়াজ একটা অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। সেখানে তাদের সাথে বাংলোর কেয়ারটেকারের দেখা হয়। এই কেয়ারটেকারের বিবরণটাও বেশ অস্বস্তিকর। এক বৃদ্ধ, যার একটা চোখ নষ্ট আর গলার স্বর ভাঙা, সে এসেই কিন্তু তাদেরকে দুটো কড়া নিয়ম ধরিয়ে দেয়। ঠিক বলেছেন। প্রথম নিয়ম, রাতে কোনোভাবেই ঘরের জানলা খোলা যাবে না। আর দ্বিতীয়টা হলো, বাইরে থেকে কেউ ডাকলে কোনো উত্তর দেওয়া যাবে না। যে কোনো মিথ বা ফোকলোরে যখনই কোনো নিয়ম বেঁধে দেওয়া হয়, তার অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক অর্থই হলো সেই পরিবেশটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। নিয়মগুলো তাদের মস্তিষ্কে এই বার্তাটাই গেঁথে দিল যে বাইরের অন্ধকারটা চরম অনিরাপদ। এরপর তারা হলের মাঝখানে আগুন জ্বালিয়ে ডিনার সারে। বাইরে তখন প্রবল ঝোড়ো হাওয়া, আর ঠিক সেই সময়ে ওপরের তলার বারান্দা থেকে একটা ছোট্ট মেয়ের ফুপিয়ে কাদার শব্দ ভেসে আসে। এই পুরো সেটআপটা কিভাবে মানুষের স্নায়ুর ওপর চাপ তৈরি করে সেটা ভাবার বিষয়। পরিবেশের সেন্সারি বা ইন্দ্রিয় গ্রাহদিকগুলো এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। মানে ঘন কুয়াশার কারণে দৃষ্টিশক্তি যখন সীমাবদ্ধ হয়ে যায়, একদম, তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবেই শ্রবণ শক্তির ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে। দৃষ্টিহীনতার এই অবস্থায় মস্তিষ্ক প্রতিটি ছোটখাটো শব্দকে, যেমন ধরুন কাঠের খটখটে আওয়াজ বা ওই ঝোড়ো হাওয়া, এগুলোকে বিপদ হিসেবে ইন্টারপ্রেট করতে শুরু করে।
একটি বদ্ধ পরিবেশে অজানা জায়গায় এই সেন্সরি অল্টারেশন মানুষকে খুব দ্রুত প্যারানয়েড করে তুলতে পারে। এই ভয়টা চরম আকার ধারণ করে যখন তারা তদন্ত করতে যায়। কান্নার শব্দ শোনার পর রোহিত আর বিক্রম সাহসে ভর করে টর্চ নিয়ে উপরের তলায় যায়। আর মিনিট 5 পরেই ওই বিকট চিৎকারটা শোনা যায়। হ্যাঁ, আকাশরা দৌড়ে উপরে গিয়ে দেখে রোহিত একেবারে পাথরের মতো দাঁড়িয়ে আছে, আর বিক্রমের হাত থেকে টর্চটা পড়ে নিচে ভেঙে গেছে। রোহিত ফিসফিস করে বলে, জানলার কাছে কোনো মানুষের হাত নয়, একটা কঙ্কালের হাত বোলাচ্ছিল। জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রোহিতের এই পাথরের মতো দাঁড়িয়ে থাকাটা অত্যন্ত পরিচিত একটা বিষয়। চরম বিপদের মুখে আমাদের স্নায়ুতন্ত্র মূলত 3টি প্রতিক্রিয়া দেখায়: ফাইট, ফ্লাইট অথবা ফ্রিজ। এখানে রোহিতের শরীর ওই ফ্রিজ রেসপন্স বেছে নিয়েছে। ঠিক, যা আসলে শিকারীর হাত থেকে বাঁচার জন্য বিবর্তনের মাধ্যমে পাওয়া মৃতের মতো পড়ে থাকার একটা আদিম প্রবৃত্তি। কিন্তু বিষয়টা আরও ভয়াবহ হয়ে ওঠে যখন তারা নিচে নেমে আসে। তারা দেখে কেয়ারটেকার সম্পূর্ণ উধাও, আর হলের মাঝখানে যে আগুনটা জ্বলছিল তার রংটা সম্পূর্ণ নীল হয়ে দাউদাউ করে জ্বলছে। আগুনের রং নীল হয়ে যাওয়া আর কেয়ারটেকারের উধাও হয়ে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু মানুষের পরিচিত বাস্তবতার ভিতটাকে পুরোপুরি নাড়িয়ে দেয়। মস্তিষ্ক সবসময় চারপাশের পরিবেশকে তার পূর্ব পরিচিত লজিক দিয়ে সাজাতে চায়। কিন্তু যখন সেই যুক্তিগুলো আর কাজ করে না, তখনই তো কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি তৈরি হয়, তাই না? একদম ঠিক ধরেছেন। পরিচিত পদার্থবিদ্যার নিয়ম যখন চোখের সামনে ভেঙে পড়ে, তখন মানুষের যুক্তিবাদী মন কাজ করা বন্ধ করে দেয় এবং আদিম বা প্রাইমাল প্যানিক পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই প্যানিকের কারণেই তারা আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে চায় না। বাংলো ছেড়ে রাতের সেই ঘন অন্ধকারে জঙ্গলের পথে নামতে শুরু করে, আর সেই অন্ধকার জঙ্গলেই শুরু হয় আসল বিভ্রম। তারা তো জঙ্গলের মধ্যে গোলক ধাঁধায় আটকে পড়েছিল। হ্যাঁ, টর্চের আলোয় তারা দেখতে পায় যে পথ দিয়ে তারা বিকেলে পাহাড়ে উঠেছিল, সেই পথটা সেখানে নেই। তারা বারবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসতে থাকে। ট্র্যাকিং বা সার্ভাইভালের ক্ষেত্রে এই একই জায়গায় বারবার ফিরে আসাকে লুপিং বলা হয়। দিগ্ভ্রান্ত মানুষের ক্ষেত্রে এটা খুবই সাধারণ একটা ঘটনা। কিন্তু এই লুপিং তাদের মনের স্থিতিশীলতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর ঠিক তখনই সায়নের চোখে পড়ে সেই অদ্ভুত দৃশ্যটা। সে খেয়াল করে তারা দলে 5 জন নয়, তারা এখন 6 জন। এই জায়গাটা সোর্সের সবচেয়ে রোমহর্ষক অংশ। একদম, তাদের সাথে ছায়ার মতো অন্য কেউ একজন হাঁটছে, যার পরনে একটা ছেঁড়া পাহাড়ি পোশাক। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হলো লোকটার পা দুটো উল্টো দিকে ঘোরানো। যখনই আকাশরা তার দিকে টর্চের আলো ফেলছে, মূর্তিটা অত্যন্ত দ্রুত গতিতে গাছের আড়ালে লুকিয়ে পড়ছে। পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশের লোককথায় এই উল্টো পায়ের ধারণাটা পাওয়া যায়। এর একটা বড় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে, যাকে আনক্যানি ভ্যালি এফেক্ট বলা হয়। মানে যখন কোনো কিছু দেখতে প্রায় মানুষের মতো হয়, কিন্তু পুরোপুরি মানুষের মতো নয়। ঠিক, যেমন ওই পা দুটো উল্টো, তখন তা মানুষের মস্তিষ্কে তীব্র অস্বস্তি আর ভয়ের সৃষ্টি করে। এটা মস্তিষ্ককে সংকেত দেয় যে ওই সত্তাটি আমাদের পরিচিত দুনিয়ার অংশ নয়, সে প্রকৃতির নিয়মের সম্পূর্ণ বিপরীত। আর আলো অন্ধকারের এই লুকোচুরি খেলা তা মানুষের মনে চরম হ্যালুসিনেশন তৈরি করতে পারে। চরম ক্লান্তি আর ভয়ের মধ্যে মস্তিষ্ক অনেক সময় শূন্যস্থান পূরণ করার জন্য নিজেই ছায়াগুলোকে অবয়ব দিতে শুরু করে। কিন্তু এই হ্যালুসিনেশন বা বাস্তবতার মধ্যে বিভাজন রেখাটা আরও অস্পষ্ট হয়ে যায় রাত 3টে সেই চরম বিভীষিকাময় মুহূর্তে। হ্যাঁ, সোর্সে উল্লেখ আছে, জঙ্গলে পথ হাতড়ে ক্লান্ত হয়ে 5 বন্ধু একটা বড় পাথরের কাছে বসে পড়ে। চারপাশের নিস্তব্ধতা ছিঁড়ে হঠাৎ শোনা যায় হাজার হাজার মানুষের আর্তনাদ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শব্দটা আশেপাশের কোনো গাছ বা জঙ্গল থেকে নয়, আসছিল সরাসরি মাটির নিচ থেকে। আকাশ কোনো মতে সাহস সঞ্চয় করে মাটির ওপর জমে থাকা শুকনো পাতাগুলো সরায়, আর তখনই বেরিয়ে আসে এক মর্মান্তিক সত্য। সেখানে সার সার মানুষের হাড়গোড় পড়ে আছে। সোর্স থেকে জানা যায়, ওই দাগবাংলো আর তার সংলগ্ন জঙ্গলের এলাকাটা আসলে ছিল ব্রিটিশ আমলের এক বন্দিশালা, যেখানে শয় শয় মানুষকে নির্মমভাবে জীবন্ত কবর দেয়া হয়েছিল। এই ঐতিহাসিক তথ্যটা সামনে আসার পর ঘটনাটার মাত্রাটাই পুরোপুরি পাল্টে যায়। এটা শুধু আর একটা ভূতের গল্প থাকে না, এটা একটা ঐতিহাসিক ট্রমা
বা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের দলিল হয়ে দাঁড়ায়। ঠিক এই জায়গাতেই প্যারানর্মাল বা অতিপ্রাকৃত গবেষণার একটা অত্যন্ত জনপ্রিয় তথ্য প্রাসঙ্গিক হয়ে ওঠে, যাকে বলা হয় স্টোন টেপ থিওরি। এই তত্ত্বটা নিয়ে একটু বিস্তারিত বলবেন? নিশ্চয়ই। এই তত্ত্ব প্রস্তাব করে যে কোনো জায়গায় যদি চরম কোনো আবেগ বা বেদনার ঘটনা ঘটে, যেমন ধরুন নির্মম অত্যাচার বা হত্যা, তবে সেই জায়গার মাটি, পাথর বা ভৌত পরিবেশ সেই চরম আবেগের শক্তিটাকে ধারণ করে রাখে। এটাকে বোধহয় একটা ম্যাগনেটিক অডিও ক্যাসেট টেপের সাথে তুলনা করা যেতে পারে, যেমন ক্যাসেটের ফিতের উপর চৌম্বকীয় তরঙ্গের সাহায্যে গান রেকর্ড করা হয়। একদম ঠিক বলেছেন। স্টোন টেপ থিওরি অনুযায়ী পরিবেশের পাথর বা মাটি ঠিক সেভাবেই চরম মানসিক ট্রমা বা বেদনাকে নিজেদের মধ্যে রেকর্ড করে রাখে, আর বিশেষ কোনো আবহাওয়া বা মানসিক পরিস্থিতিতে সেই রেকর্ড করা দৃশ্য বা শব্দ আবার প্লেব্যাক হতে শুরু করে। মাটির নিচ থেকে আর্তনাদ শোনা বা হাড়গোড় বেরিয়ে আসার যে বিবরণ সোর্সে দেওয়া হয়েছে তা ওই ইতিহাসেরই একটা প্রতিচ্ছবি। এটি মূলত একটি ঐতিহাসিক অন্যায়ের রূপক, যেখানে প্রকৃতির বুক আর সেই পাপকে লুকিয়ে রাখতে পারছে না। মাটি যেন তার ভেতরে চাপা পড়ে থাকা সত্যকে উগড়ে দিচ্ছে। কিন্তু এই তত্ত্বটা যদি ধরেও নিই, তাহলেও সোর্সের শেষ অংশে এমন একটা তথ্য দেওয়া আছে যা যে কোনো বিশ্লেষণকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ওই পাতা সরানোর পরের অংশটা? হ্যাঁ, পাতা সরানোর পর তারা যখন দেখে ওই মাটির তলা থেকে অসংখ্য কঙ্কালসার হাত ফুঁড়ে বেরোতে শুরু করেছে, তখন তারা জীবনের মায়া ত্যাগ করে প্রাণপণে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে একসময় ভোরের আলো ফোটে। তারা পাহাড়ের নিচে ড্রাইভার কালু সিংয়ের সে জিপ গাড়িটার সামনে এসে পৌঁছায়। তাদের সবার জামাকাপড় ছিন্ন ভিন্ন, সারা গায়ে গভীর আঁচড়ের দাগ। কিন্তু কালু সিং তাদের দেখে চমকে উঠে যে কথাটা বলে, সেটাই এই পুরো ঘটনার আল্টিমেট প্লট টুইস্ট। কালু সিং জানায় সে সারা রাত তাদের ওই বাংলোর সামনে দাঁড়িয়েছিল, কারণ ওই বাংলোটা তো 50 বছর আগেই পুড়ে ছাই হয়ে গেছে। আর আকাশ যখন চমকে উঠে পেছনে তাকায়, সে দেখে সত্যি সেখানে কোনো ডাকবাংলোর অস্তিত্ব নেই। ওই পাহাড়ি চূড়ায় শুধু কয়েকটা আধপোড়া কাঠের খুঁটি দাঁড়িয়ে আছে। এই তথ্যটা সামনে আসার পর মস্তিষ্কে যে কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয় তা অকল্পনীয়। যদি বাংলোটি 50 বছর আগেই পুড়ে গিয়ে থাকে, তবে তারা সারা রাত কোথায় ছিল? এই তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় চিরস্থায়ী ট্রমা বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যাকে আমরা সংক্ষেপে PTSD বলি। হ্যাঁ, সোর্সে বলা হয়েছে এই ঘটনার পর ওই 5 বন্ধু আজও রাতে একা ঘুমাতে পারে না। ঘুমের ঘোরে তারা আজও শুনতে পায় সেই কুয়াশার আড়াল থেকে কেউ যেন ফিসফিস করে তাদের নাম ধরে ডাকছে। মস্তিষ্ক যখন ঘটনাগুলোর মধ্যে কোনো যৌক্তিক কার্যকারণ সম্পর্ক মেলাতে পারে না, তখন সে সেই অমীমাংসিত স্মৃতির মধ্যে বারবার ফিরে যেতে বাধ্য হয়। কে ডিনার দিল, আগুন কে জ্বালল, বা কেয়ারটেকারেই বা কে ছিল, এই প্রশ্নগুলোর কোনো লজিক্যাল উত্তর নেই। ঘটনাটার এই অমীমাংসিত দিকগুলোই এটিকে এত বেশি চিন্তার খোরাক জোগাতে সাহায্য করে। যদি আমরা ধরে নিই যে কালো সিংয়ের কথাই সত্য এবং বাংলোটি সত্যিই 50 বছর আগে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তার মানে ওই 5 বন্ধু সারা রাত যা যা দেখেছে তার পুরোটাই হয়তো চরম বিভ্রম বা হ্যালুসিনেশন। দীর্ঘক্ষণ অন্ধকারের মধ্যে হাঁটা, ক্লান্তি এবং আগে থেকে শোনা সেই তাদের জায়গা কথাটার মনস্তাত্ত্বিক প্রভাব, সব মিলিয়ে তাদের মস্তিষ্ক একটা সামষ্টিক বিভ্রম বা ম্যাস হিস্টেরিয়ার শিকার হয়েছিল। কিন্তু এই যুক্তিটা দাঁড় করালেও একটা খুব বড় অসঙ্গতি থেকে যায়, যা কোনোভাবেই বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক দিক দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। সেই অসঙ্গতিটা হলো ওই শারীরিক ক্ষতগুলো। যদি পুরো বিষয়টাই মনের ভুল বা স্টোন টেপ থিওরির মতো কোনো পরিবেশগত অডিও ভিজুয়াল প্লেব্যাক হয়, তবে সকালে যখন তারা নিচে নেমে এলো, তখন তাদের গায়ে থাকা গভীর আঁচড়ের দাগ আর জামা কাপড় ছিঁড়ে যাওয়ার মতো চরম বাস্তব ক্ষতগুলো কোথা থেকে এলো? হ্যালুসিনেশন বা বিভ্রম মানুষের চামড়া ছিঁড়ে রক্ত বের করতে পারে না। এখানে এসে সমস্ত মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। এই প্রশ্নটাই পুরো ঘটনাকে একটি নতুন মাত্রায় নিয়ে যায়। সোর্সের তথ্যগুলো বিশ্লেষণ করে দুটো চরম সম্ভাবনার কথা ভাবা যেতে পারে। প্রথম সম্ভাবনাটা হলো টাইম লুপের। তারা কি সত্যি কোনো অজানা টাইম লুপ বা সময়ের ঘূর্ণিপাকে আটকে গিয়ে ব্রিটিশ আমলের সেই অভিশপ্ত রাতের কোনো এক বাস্তব মুহূর্তে পৌঁছে গিয়েছিল, যেখানে ইতিহাস শুধু প্লেব্যাক হচ্ছিল না, বরং তারা নিজেরাই সেই ইতিহাসের অংশ হয়ে পড়েছিল? আর দ্বিতীয় সম্ভাবনা হলো সেই মৃত
জীবন্ত কবর দেওয়া মানুষদের পুঞ্জীভূত কষ্ট এবং আক্রোশের মাত্রা সেটা কি এতই প্রবল ছিল যে তা স্রেফ একটা মানসিক বা পরিবেশগত শক্তি থেকে একটা ভৌত বা ফিজিক্যাল আকার ধারণ করেছিল, যা আক্ষরিক অর্থেই তাদের শরীরকে ক্ষতবিক্ষত করতে সক্ষম। এই দুটো সম্ভাবনায় সমানভাবে রোমাঞ্চকর এবং ভীতিকর। ইতিহাস এবং বিভ্রমের মাঝের এই সূক্ষ্ম সীমারেখাটা আসলে কোথায় শেষ হচ্ছে আর কোথায় শুরু হচ্ছে সেটা নির্দিষ্ট করে বলা অসম্ভব। কারণ সব সোর্স মেটেরিয়াল বা ঘটনার হয়তো কোনো নিরেট লজিক্যাল উত্তর হয় না। আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য সেই উত্তর খুঁজে বের করা নয়, বরং মানুষের বিশ্বাস, চরম পরিস্থিতিতে মস্তিষ্কের ক্রিয়াকলাপ এবং অজানা শক্তির অস্তিত্ব নিয়ে যে প্রশ্নগুলো উঠে আসে সেগুলো বিশ্লেষণ করা। সেই আঁচড়ের দাগগুলো আসলে ইতিহাসের কোনো অদৃশ্য হাতের ছিল, নাকি নিজেদের বাঁচানোর তাড়নায় জঙ্গলের কাঁটাঝোপে তৈরি হওয়া ক্ষত? এই দ্বিমুখী প্রশ্নটাই ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে রইল। এই ধরনের ঘটনাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষের জানার পরিধি কতটা সীমিত, আর চারপাশের এই পরিচিত পৃথিবীর বাইরেও কত অজানা স্তর লুকিয়ে থাকতে পারে। যারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনলেন তারা একবার ভেবে দেখতে পারেন, ওই ঘন কুয়াশার ওপারে যা লুকিয়ে আছে তা কি শুধুই মনের বিভ্রম, নাকি এমন কিছু যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি?